বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মগরা পালস ইউনিয়ন অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো হিসাব বিজ্ঞান দশম অধ্যায়ের আর্থিক অবস্থা বিবরণী। গত ক্লাসে আমরা আর্থিক বিবরণীর যে অংশটি করেছিলাম তোমাদের আশা করি তোমরা সকলেই আয়ত্ত করতে পেরেছো। মোট মুনাফা এবং পরিচালন মুনাফা তোমাদেরকে কিভাবে বের করতে হয় সেটা শিখিয়েছিলাম। আজকে আমরা বের করব নিট মুনাফা। আমি সূত্রটি মনে হয় আগে লিখে দিয়েছিলাম যে পরিচালন মুনাফার পরে পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয়, অন্যান্য আয় বিয়োগ অন্যান্য ব্যয় সমান সমান নিট মুনাফা। এই সূত্রটা অবশ্যই ফলো করবে। যেহেতু আমরা পরিচালন মুনাফা পর্যন্ত আগে করেছি, আজকে সেখান থেকে শুরু করছি। পরিচালন মুনাফার সাথে আমরা অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় বাদ দেব। তাহলে আমরা কি পাবো? নিট মুনাফা বা নিট ক্ষতি। নিট মুনাফা বা নিট ক্ষতিও হতে পারে। যদি আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নিট ক্ষতি বের হবে। তাহলে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব। অন্যান্য আয়গুলো কি আমাদের এই বিষয়টা জানা দরকার। অন্যান্য আয়ের মধ্যে যত প্রকার প্রাপ্তি বা প্রাপ্ত রয়েছে, যেমন বিনিয়োগের সুদ প্রাপ্তি, প্রাপ্ত সুদ বা বিনিয়োগের সুদ, প্রাপ্ত সুদ বা বিনিয়োগের সুদ, এটা বসাবো। এটা যদি বকেয়া থেকে থাকে এই সুদটা, তাহলে সেটা এর সাথে যোগ করতে হবে। তাহলে কি হবে? প্রাপ্ত সুদ বা বিনিয়োগের সুদ যোগ বকেয়া সুদ, বকেয়া সুদ। এটা যদি থাকে যোগ করে তারপর আমরা এপাশে নিয়ে যাব। তারপর উত্তোলনের সুদ, ব্যাংক জমার সুদ, এই সবগুলো পর্যায়ক্রমে যদি থাকে তাহলে আসবে। কি কি আসে? উত্তোলনের সুদ, তারপর ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামিটা অনেক সময় অগ্রিম দেয়া থাকে, সেক্ষেত্রে অগ্রিমটা বাদ দিয়ে দেখাতে হবে। সেটা কিভাবে থাকে? অনেক সময় রেওয়া মিলে থাকে এরকম শিক্ষানবিশ, যেমন রেওয়া মিলে শিক্ষানবিশ সেলামি আছে 5,000 10,000 টাকা। রেওয়া মিলে শিক্ষানবিশ সেলামি আছে 10,000। সমন্বয় বলা আছে শিক্ষানবিশ সেলামি 5 বছরের জন্য প্রযোজ্য। এরকম যদি কিছু বলা থাকে, ধরো শিক্ষানবিশ সেলামি রেওয়া মিলে আছে 10,000 টাকা এবং সমন্বয় বলা আছে শিক্ষানবিশ সেলামি 5 বছরের জন্য, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে?
যেহেতু আমরা 1 বছরের হিসাব করে থাকি, তাহলে 4 বছরেরটা বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে কি লিখতে হবে? শিক্ষানবিশ সালে আমি ধরো 10,000 টাকা মাইনাস কী করতে হবে? বিয়োগ অগ্রিম শিক্ষানবিশ সালে আমি বিয়োগ কি অগ্রিম। অগ্রিম কত আসবে 10,000 টাকার ক্ষেত্রে? 10,000 টাকা যদি 5 বছরের জন্য হয়, 1 বছরের জন্য আসতেছে 2,500 টাকা। অর্থাৎ আমরা যে যত বছরের জন্য থাকবে ওই সংখ্যা দিয়ে ভাগ করব। যদি 2 বছরের জন্য হয় 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমরা 1 বছরটা পেয়ে যাব, ওইটাই হলো শিক্ষানবিশ। আর যদি 3 বছরের জন্য হয় 3 দিয়ে ভাগ করে আমরা 2 দিয়ে গুণ করে সেটা আমরা কি করব? 3 দিয়ে ভাগ করে যেটা আসবে ওইটা আমরা শিক্ষানবিশ সালে আমি দেখাবো এবং বাকি 2 বছরেরটা মাইনাস করে দেবো। বা 4 বছরের জন্য থাকলো, তাহলে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে যেটা আসবে ওইটা আমরা দেখাবো, আর যেটা বাকি 3 বছরেরটা বাদ দেবো। যদি 5 বছরের জন্য থাকে শিক্ষানবিশ সালে আমি যেমন 10,000 টাকা 5 বছরের জন্য, তাহলে 4 বছরের জন্য 4 বছরটা মাইনাস করে দিলে কত হবে? মাইনাস অগ্রিম এভাবে দেখাবো। 4 বছরের জন্য আসবে 7,500, তাহলে শিক্ষানবিশ সালের পরিমাণ হবে 2,500। এটা খেয়াল রাখতে হবে। এভাবে আমরা শিক্ষানবিশ সালামিটা বের করব। তাহলে এখানে কি শিক্ষানবিশ সালামির সাথে কি হয়? অগ্রিম শিক্ষানবিশ সালামি বিয়োগ হয়। বিয়োগ করে যেটা থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দেব। তারপর কি আসে? উপভাড়া। উপভাড়া আসে। উপভাড়া এটাও একটা অন্যান্য আয়, এটা সরাসরি চলে যায়। অথবা যদি কখনো অগ্রিম বা বকেয়া থাকে সেটাও সমন্বয় করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? প্রাপ্ত বিনিয়োগের সুদ, তারপর আছে প্রাপ্ত বাট্রা, প্রাপ্ত বাট্রা, তারপর প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন, আরো কি বুঝতে পারি? সঞ্চয়পত্রের সুদ, সঞ্চয়পত্রের সুদ, তারপরে আরো আসতে পারে লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি। তোমরা নোট করে রাখো এগুলো। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা। আচ্ছা, আমরা উপর দিক থেকে একটু মুছে দেই। আশা করি এদিকে লেখা হয়ে গেছে। যদি লেখা না হয়ে থাকে লিখে নাও। এখানে প্রাপ্ত সুদ আছে বা বিনিয়োগের সুদ, প্রাপ্ত সুদ, সরি এখানে একটু বানানে ভুল হয়েছে, প্রাপ্ত সুদ বা বিনিয়োগের সুদ, প্রাপ্ত সুদ বা বিনিয়োগের সুদ। তো এখানে আমরা মুছে দিয়ে এখানে লিখতেছি স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা। এটা একটা অন্যান্য আয়ের দফা। আর একটা আছে প্রদত্ত ঋণের সুদ, প্রদত্ত ঋণের সুদ। এক্ষেত্রেও যদি বকেয়া থাকতে পারে, সেক্ষেত্রে যদি বকেয়া থাকে এখানে লিখবো এবং বকেয়াটা আমরা যোগ করে দেখাবো, যোগ বকেয়া সুদ। তারপরে আমরা এখানে বসাবো। তাহলে এই হলো অন্যান্য আয়। অন্যান্য আয় সবগুলো আমরা কি করব? যোগ করব। যোগ করে কি করব?
এই যেখানে লেখা দেওয়া আছে, আমাদের সূত্র দেওয়া আছে পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয়, সকল এই সবগুলো অন্যান্য আয় যোগ করে পরিচালন মুনাফার সাথে যোগ করব। এরপর অন্যান্য ব্যয়গুলো বাদ দেব। এরপর আমরা কি করব, অন্যান্য ব্যয় বাদ দেব। তবে এখানে আরেকটা জিনিস বোঝার বিষয়, সেটা হলো অনেক সময় রেওয়া মিল এরকম থাকে, যেমন বিনিয়োগ বা বিনিয়োগ 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ 50,000 টাকা। এক্ষেত্রে রেওয়া মিলে দেওয়া আছে প্রাপ্ত সুদ, প্রাপ্ত সুদ 1000 টাকা, খেয়াল করতে হবে, বা 2000 টাকা ধরলাম। 10% বিনিয়োগ 50,000 টাকা, তাহলে 50,000 টাকার 10% সুদ কত হয়? 5,000 টাকা, কিন্তু প্রাপ্ত সুদ আছে 2,000 টাকা। তাহলে বুঝতে হবে যে এক্ষেত্রে বিনিয়োগের সুদ 5,000 টাকা, এর মধ্যে পাওয়া গেছে 2,000 টাকা, বকেয়া রয়েছে 3,000 টাকা। তাহলে আমরা কিভাবে দেখাবো? ওই যেটা লিখেছিলাম যে বিনিয়োগের সুদ বা প্রাপ্ত সুদ যোগ বকেয়া সুদ। তাহলে কি করতে হবে? প্রথমে লিখব প্রাপ্ত সুদ বা বিনিয়োগের সুদ 2,000 টাকা, এবং বকেয়া সুদ হইতেছে কত? 3,000 টাকা, মোট হইতেছে 5,000 টাকা। আমরা কোনটা খেয়াল করব? এই পার্সেন্টেজটা কত হয়, এইটা হবে আমাদের সুদ দেখাতে হবে। এই পার্সেন্টেজে যেটা আসবে ওইটা দেখাতে হবে। তাহলে 50,000 টাকার 10% 5,000 টাকা, এখানে প্রাপ্ত সুদ আছে 2,000 টাকা, তাহলে বুঝতে হবে বকেয়া রয়েছে 3,000 টাকা। ওকে, এবার আমরা অন্যান্য ব্যয় দেখাবো। এবার আমরা দেখাবো অন্যান্য ব্যয়। এখানে আছে কি, অন্যান্য আয় যোগ করার পর অন্যান্য ব্যয় বাদ দিতে হবে। তাহলে অন্যান্য ব্যয়টা আমরা বাদ দিব যোগ করে। তাহলে অন্যান্য ব্যয়ের মধ্যে সর্বপ্রথম আমরা কি লিখতে পারি? স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা যেটা, সেটা হলো অন্যান্য আয়, এবং স্থায়ী সম্পদ বিক্রয়জনিত যে ক্ষতি হবে সেটা হলো অন্যান্য ব্যয়। তারপরে আসতে পারছে চুরি বা দুর্ঘটনা জড়িত ক্ষতি, চুরি বা দুর্ঘটনা জনিত ক্ষতি, বা এটা বিবিধ ক্ষতিও থাকতে পারে, বিবিধ ক্ষতিও থাকতে পারে। তারপর মূলধনের সুদ, মূলধনের সুদ যোগ বকেয়া যদি থাকে সেখানে কি করতে হবে? যোগ করতে হবে। এখানে ওই একটা জিনিস খেয়াল করার বিষয়, মূলধন আছে 1 লক্ষ টাকা, যদি বলে মূলধনের উপর 10% সুদ ধরতে হবে, এরকম যদি সমন্বয় বলা থাকে মূলধনের উপর 10% সুদ ধরতে হবে, তাহলে সেক্ষেত্রে 10% হিসেবে সুদ যেটা আসবে ওইটার সাথে সমন্বয় করে সুদ ওই 10% হিসেবে যেটা আসবে ওইটা আমাদের দেখাতে হবে। যদি তার সাথে কম দেওয়া থাকে তাহলে লিখে বকেয়া হিসেবে দেখাই দিতে হবে। তাহলে মূলধনের সুদ দেখাবো। তারপর ঋণের সুদ, ঋণ বা বন্ধকি ঋণ, ঋণ বা বন্ধকি ঋণের সুদ, এটাও যদি বকেয়া থাকে তাহলে যোগ করতে হবে, যোগ বকেয়া, বকেয়া সুদ যদি থাকে দেখাই। তারপর এখানে আমরা দেখাবো ঋণ বা বন্ধকি ঋণের সুদ, ঋণপত্রের সুদ, ঋণপত্রের সুদ, এটাও একটা অন্যান্য ব্যয়ের আইটেম। তারপরে আসে ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, এটাও সরাসরি আসবে। আসলে তোমরা সকলেই নোট করছো ব্যাংক জমাতিরিক্তের সুদ। তারপরে আসে শিক্ষানবিশ ভাতা,
শিক্ষানবিশ ভাতা সরাসরি আসবে। ঋণ বা বন্ধকি ঋণের সুদ, এটা তো আমি ওই বিনিয়োগের মতোই যেভাবে দেখিয়েছিলাম, যে ঋণ আছে মনে করো 15% ঋণ, 15% ঋণ আছে 20,000 টাকা। তাহলে এরকম যদি পার্সেন্টেজ দেওয়া থাকে অথবা সমন্বয় যদি বলা থাকে যে ঋণের 10-15% সুদ ধরতে হবে, সেক্ষেত্রে যদি রেওয়া মিলে কোনো ঋণের সুদ প্রদত্ত সুদ বা ঋণের সুদ প্রদত্ত সুদ বা ঋণের সুদ উল্লেখ না থাকে, তাহলে সরাসরি 15% সুদ আমরা বের করে দেখাই দেবো। 20,000-এর 15% হচ্ছে কত? 3,000 টাকা। তাহলে সরাসরি লিখবো আমরা ঋণের বকেয়া সুদ। রেওয়া মিলে যদি না থাকে তাহলে বুঝতে হবে সুদটা কি আছে, বকেয়া রয়েছে। যদি এখানে পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই এই সুদটা আমাদের ধরতে হবে। পার্সেন্টেজ দেওয়ার উদ্দেশ্যই হলো, অর্থাৎ আমাদের এই পার্সেন্টেজ হারে সারা বছরে সুদ ধরতে হবে। এক্ষেত্রে যদি রেওয়া মিলে সুদ ধরা থাকে, দেওয়া থাকে, যদি দেওয়া থাকে ঋণের সুদ বা প্রদত্ত সুদ বা ঋণের সুদ দেওয়া আছে 2,000 টাকা, তাহলে আমাদের খেয়াল করতে এটার সাথে সমন্বয় করতে হবে 15% হিসেবে 20,000 টাকা সুদ আসে কত? 3,000 টাকা। প্রদত্ত সুদ আছে 2,000 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? সুদর পার্সেন্টেজে যেটা সেটাই ধরতে হবে। তাহলে দেখতে হবে প্রদত্ত সুদ 2,000 টাকা যোগ বকেয়া সুদ 1,000 টাকা, মোট 3,000 টাকা আমাদের সুদ দেখাতে হবে। তো তাহলে আবার দেখতেছি স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি, মূলধনের সুদ, ঋণ বা বন্ধকি ঋণের সুদ যোগ বকেয়া সুদ যদি থাকে, ঋণপত্রের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, শিক্ষানবিশ ভাতা, এগুলো হলো অন্যান্য ব্যয়। তাহলে অন্যান্য ব্যয় যতগুলো হবে পুরোটাই কি করব আমরা? যোগ করে এই যেখানে লিখেছি অন্যান্য ব্যয় কি করতে হবে? ওই যে পরিচালনা মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করার পরে যে রেজাল্টটা আসবে ওটা থেকে অন্যান্য ব্যয় বাদ দিলে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি পেয়ে যাব। তাহলে শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা তোমাদের বুঝে আসছে যে নিট ক্ষতি বা নিট মুনাফা বের করার যে পদ্ধতি। সর্বপ্রথম আমরা লিখে রাখছি পরিচালনা মুনাফা যোগ অন্যান্য আয় বিয়োগ অন্যান্য ব্যয়। অন্যান্য আয় যোগ করে অন্যান্য ব্যয়গুলো বাদ দেওয়ার সাথে সাথে আমাদের নিট মুনাফা বা নিট ক্ষতি বের হয়ে আসবে। তো আগামী ক্লাসে আমরা আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে আলোচনা করব। সে আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে যে আলোচনাটা থাকবে সেই ক্লাস করার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।